হে গাইস, দিস শুভদীপ এন্ড ওয়েলকাম টু বঙ্গ এডুকেশন ইউটিউব চ্যানেল। তো ফাইনালি কিন্তু আপনারা ফুড সাপ্লাই এক্সামটা দিয়েছেন। তো এবার কিন্তু এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা ফুড সাপ্লাই এক্সামটা দিয়ে এসেছেন। তো এই ভিডিওতে কিন্তু আমি সাধারণত আপনাদের এক্সামের যে কোশ্চেনটা ছিল সেটা সলভ পেপার নিয়ে আপনার জন্য প্রোভাইড করব, যে সেই আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আপনাদের কটা ভুল হয়েছে কটা ঠিক হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন এবং এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্ট সেক্টরে গিয়ে কমেন্ট করবেন যে আপনারা কতগুলো ঠিক করলেন, কারণ সেই হিসাবে কিন্তু একটা কাট আউট মার্ক কিন্তু আমি আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো ভবিষ্যতে। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আজকে যে কোশ্চেনটা নিয়ে আমি সলভ করতে যাচ্ছি সেটা হলো, আপনারা যারা জিডি সিরিজ পড়েছিল, তো জিডি সিরিজ যাদের পড়েছিল তাদের আর কোশ্চেন খুঁজতে হবে না, তারা পরপর কোশ্চেনটা মিলিয়ে নেবেন। আর যাদের সি বি এ যেগুলো পড়েছিল তারা অবশ্যই একটু খুঁজে নেবে, কারণ কোশ্চেন একই থাকছে, শুধুমাত্র দাগ নাম্বারটা এদিক ওদিক থাকতে পারে। তো ডি সিরিজের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হলো, ভারতের সর্বাধিক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে? উত্তর হচ্ছে টেক্সটাইল শিল্পে। নেক্সট কোশ্চেন হচ্ছে, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? তো উত্তর হচ্ছে সাধারণ পরিষদ। তারপরে হচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? এটা সবাই জানি যে চিফ এক্সিকিউটিভ বলা হয়। এখানে অ্যান্সারটা হবে আপনাদের চিফ এক্সিকিউটিভ, অর্থাৎ বাংলায় বলতে গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা। নেক্সট কোশ্চেন, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকারী হওয়ার সালটা হচ্ছে 1951 সাল। তারপরে 5 নম্বর কোশ্চেনে আছে, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কি? এটা আমরা সবাই জানি যে বিশ্বের বৃহত্তম মানুষের দ্বারা তৈরি খাল হচ্ছে সুয়েজ খাল। তারপর 6 নম্বর কোশ্চেন আছে, পাবলিক সেক্টরে বিলগ্নীকরণকে বলা হয়? উত্তর হচ্ছে ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। তারপরে 7 নম্বর কোশ্চেন আছে, বিখ্যাত শাসি স্তূপ কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে সম্রাট অশোক। এই কোশ্চেনটা কিন্তু একদম ঘুরিয়ে দিয়েছে, আপনারা কিন্তু অনেকেই কোশ্চেনটা ধরতে পারেনি। আমার অনেক বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই বলেছে যে কোশ্চেনটা নাকি ধরতে পারেনি, কিন্তু শাসি স্তম্ভ বলতে অশোক স্তম্ভকে বোঝাচ্ছে কিন্তু। তারপরে 8 নম্বরে যে কোশ্চেনটা আছে, কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? তো উত্তর হচ্ছে ইন্ডো গ্রিকরা কিন্তু প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন ভারতে। তারপরে 9 নম্বরের কোশ্চেন কিন্তু আছে, কোন ধারা ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে? অর্থাৎ যে জম্মু কাশ্মীরটা আছে তাকে যে ভারত থেকে আলাদা করেছে সেটি কোন ধারাতে? তো সেটা হচ্ছে ধারা হচ্ছে 370 ধারায় কিন্তু ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা রেখেছে। তারপরে 10 নম্বর কোশ্চেনটা দেখুন, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? তো উত্তর হচ্ছে ভারতের প্রধান বিচারপতি। যখন সুপ্রিম কোর্টে কোনো কর্মী নিযুক্ত হয় তখন যে শপথ গ্রহণ করেন, তো সেই কার্যভারটাকে পরিচালনা করেন সেটা হচ্ছে অবশ্যই বিচারপতি পরিচালনা করেন। আর ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে একটু আই কন্ট্যাক্টে কথা বলতে পারছি না, কারণ আমি ফোনেই যে কোশ্চেনটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছিল এক্সামের পরে, তো সেটা সলভ করে আমি ফোন থেকে আপনাদের বলে দিচ্ছি, তার জন্য আপনাদের সঙ্গে একটু আই কন্ট্যাক্টে প্রবলেম হচ্ছে। তো এই নিয়ে কিছু মনে করবেন না। তারপরে দেখুন নেক্সট যে কোশ্চেনটা আছে, মন্ত্রীদের নির্বাচন হতে পারে, এখানে অপশন দিয়ে আছে লোকসভা, আইনসভা, 3 নম্বরে আছে আইনসভার বাইরে। তারপরে দেখুন কোডগুলো যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা হবে, মানে তিনটে হতে পারে, তো ওপরের মধ্যে কোনোটি নয়, এরকম হতে পারে। তো কোড হচ্ছে 1, 2, 3, অর্থাৎ তিনটেই কিন্তু আপনাদের উত্তর, লোকসভা, আইনসভার বাইরে। তারপরে দেখুন 12 নম্বরে যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচিত করুন। তো এই কোশ্চেনটা আমার একটু ডাউট আছে, তো আমার যতদূর মনে হচ্ছে এর অ্যান্সারটা হবে অপশান সি, 2 নম্বর এবং 3 নম্বর। আপনার যারা ডিসিএস পড়েছিল একটু মিলিয়ে দেখবেন, যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমারও কোশ্চেনটা জানা হয়ে যাবে। তারপরে দেখুন 13 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হলো, জিরো আওয়ার কি? মানে অর্থাৎ জিরো আওয়ারটা কি? সকাল বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, অর্থাৎ সকাল এবং বিকেল তার মধ্যবর্তী সময়কে বলা হয় জিরো আওয়ার। তারপরে দেখুন 14 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হলো, বিশ্বের বৃহত্তম ফুল কিন্তু র্যাপলেসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল। আর ভারতের প্রধান ফুল হচ্ছে পদ্ম, হ্যাঁ, জাতীয় ফুল হচ্ছে পদ্ম। দেখুন 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? তো সেটা হচ্ছে জাভা কিন্তু আমাদের সবাই চিনি যে জাভা সফটওয়্যার যেটাকে বলে। তো সেই জাভা হচ্ছে নিম্নলিখিত, মানে এই অপশনগুলোর মধ্যে একটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটা জনপ্রিয় প্রোগ্রাম সেটিং, হ্যাঁ। তারপরে দেখুন
16 নম্বরে যে কোশ্চেনটা আছে, মাই লাইফ কার আত্মজীবনী, এটা আমরা সবাই জানি। মাই লাইফ হচ্ছে বিল কিল্টনের আত্মজীবনী। মাই লাইফ হচ্ছে বিল কিল্টনের আত্মজীবনী, এটা আমরা সবাই জানি। আশা করি আপনারাও এটা ঠিক করেছেন। তারপরে দেখুন, বায়ুমণ্ডলের উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো, অর্থাৎ বায়ুমণ্ডলে যেসব গ্যাসগুলো আছে তার মধ্যে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কোনটি, সেটা হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত একটা রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস। তারপরে দেখুন 18 নম্বরে যে কোশ্চেনটা আছে, কংগ্রেসের শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে, অর্থাৎ যে কংগ্রেস শব্দটি আছে সেই কংগ্রেস শব্দটি কোথা থেকে এসেছিল, সেটি এসেছিল কিন্তু উত্তর আমেরিকার ইতিহাস থেকে। উত্তর আমেরিকার ইতিহাস থেকে কিন্তু কংগ্রেসের যে শব্দটি আছে সেই শব্দটির উৎপত্তি হয়েছিল বা প্রাপ্তি হয়েছিল। তারপর দেখুন নেক্সট যে কোশ্চেনটা আছে 19 নম্বরে, নির্মলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়। তো নির্মলিখিত এখানে গ্রানাইট, চুনাপাথর, পিট, সেল আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে চুনাপাথর। চুনাপাথর কিন্তু মার্বেলে রূপান্তরিত হয়। তারপরে দেখুন 20 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তির মুক্তির জন্য কোনটি দায়ী, অর্থাৎ সৌরশক্তি যেটা আছে সূর্যের সেই শক্তি, সৌরশক্তির মুক্তির জন্য দায়ী হচ্ছে আপনার অপশন হচ্ছে বি, ফিউজ বা সংযোগ হচ্ছে সৌরশক্তির মুক্তির জন্য দায়ী। তারপরে দেখুন 21 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো, নিম্নলিখিত কোনটি পুনর্বীকরণের যোগ্য শক্তি উৎস নয়, অর্থাৎ এখানে অপশন দেওয়া আছে যে জলবিদ্যুৎ, সৌরশক্তি, জ্বালানি কোষ, বায়ু শক্তি। অর্থাৎ পুনর্বীকরণ যে শক্তিটা আছে, অর্থাৎ যে শক্তিকে আর ফিরে পাওয়া যাবে না, এখানে কিন্তু জলশক্তি কিন্তু আপনার হয়ে যাবে, কিন্তু এই যে জ্বালানি কোষ যেটা আছে এটা কিন্তু আর শক্তির পুনর্বীকরণ শক্তির উৎস নয়। ঠিক আছে, তাহলে দেখুন 22 নম্বর কোশ্চেন, সূর্যগ্রহণ কখন হয়, মানে কখন সূর্যগ্রহণটা হয়। তার মানে এখানে দেখুন অপশনটা দেওয়া আছে, চাঁদ সূর্য পৃথিবীর মাঝে যখন আছে, যখন নাকি ধরুন একটা এই হচ্ছে সূর্য আর এই হচ্ছে পৃথিবী, তার মাঝে যখন চাঁদটা আসবে তখন সূর্যগ্রহণটা হবে। তখন তো মানে সূর্যটাকে দেখা যাবে না পৃথিবী থেকে, কারণ তার মাঝে চাঁদটা চলে আসছে, তখন সূর্যগ্রহণটা কিন্তু হয়। তার যে 23 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা হলো, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আপনার ধাকনি। ধাকনি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য কিন্তু নয়। এবং 24 নম্বর প্রশ্ন, যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পরে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে। তো উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু স্বাধীনতার পরে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারপরে দেখুন 25 নম্বর প্রশ্ন, সুফি শব্দটি এসছে কোথা থেকে, অর্থাৎ সুফি শব্দটি যে এসছে সেটি কোথা থেকে এসছে, সেটি কিন্তু এক ধরনের পোশাক থেকে এসছে। সুফি শব্দের অর্থ হচ্ছে এক ধরনের পোশাক থেকে কিন্তু সুফি শব্দটির অর্থটাই এসছে কিন্তু। 26 নম্বর যে কোশ্চেনটা আছে, ভিটামিন যা সাধারণ মানুষের প্রস্রাবের দ্বারা নিগত হয়, মানে কোন ভিটামিনটা নিগত হয়, এখানে হয়তো কোনটা মিস্টেক হয়ে গেছে, তো ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু সাধারণ মানুষের প্রস্রাবের দ্বারা কিন্তু নিগত হয়। তারপরে দেখুন 27 নম্বর যে কোশ্চেনটা আছে, একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানের কোনটি সব থেকে দ্রুত পতিত হয়, অর্থাৎ একটি পালক এবং একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে যে শূন্য স্থানে সেটি সব থেকে দ্রুত পতিত হয় কোনটি, সবগুলোই সমান দ্রুততায় কিন্তু পতিত হয়। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়। লোকসভার কিন্তু স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হয়, লোকসভার সংখ্যাগুরু সংখ্যা যুক্ত পার্টির সদস্য দ্বারা কিন্তু নির্বাচিত হয়। তারপরে দেখুন 29 নম্বর প্রশ্ন, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম কে তৈরি করেন। অ্যান্সার হচ্ছে শিবনন্দ নাতিয়াল। শিবনন্দ নাতিয়াল হচ্ছে সত্যম শিবম সুন্দরম ছবিটি, যে বিখ্যাত ছবিটি সে তৈরি করেন। তারপরে দেখুন, আর এই বিখ্যাত ছবি মানে কি, এটা সেই পেন্টিং ছবি নয়, এটা একটা মুভি, আপনারা সবাই জানেন হয়তো। দেখুন 30 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে, মানে নিচে অপশনগুলো দেওয়া আছে, বাজরা, ভুট্টা, জোয়ার, তারপর গম। এর মধ্যে কিন্তু ভুট্টায় কিন্তু সর্বাধিক ক্যালসিয়াম সামগ্রী বেশি থাকে। ঠিক আছে, তারপরে দেখুন 31 নম্বর প্রশ্ন, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে কি, ব্যাপন কিন্তু জড়িত থাকে। রাইট অ্যান্সার ব্যাপন। তারপরে দেখুন 32 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামক বইটি লিখেছেন। তো এই বইটি লিখেছেন, রাইট অ্যান্সার হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং কিন্তু এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমটা এই বইটা কিন্তু লিখেছেন। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয় কত সালে। মে মাসের 1968 সালে। মে মাসে 1968 সালে কিন্তু প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়। তারপরে দেখুন 34 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়নের সংস্থা কোনটি, যে ভারতের মধ্যে সবথেকে পুরনো ট্রেড ইউনিয়নের সংস্থা কি। অ্যান্সার হচ্ছে AITUC।
AITUC হচ্ছে ট্রেড ইউনিয়নের প্রাচীনতম সংস্থা। তারপরে দেখুন 35 নম্বর প্রশ্ন, 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? যে সেটি রাইট আনসার হচ্ছে জাপানে। 2020 সালে যে অলিম্পিকটা হবে সেটা কিন্তু জাপানে উপস্থাপিত হবে। তারপরে দেখুন শান্তি স্বরূপ ভটনগার পুরস্কারের সঙ্গে যুক্ত কি? তার সঙ্গে যুক্ত হচ্ছে রাইট অ্যান্সার বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু শান্তি স্বরূপ বা ভাটরগড় পুরস্কারের সঙ্গে কিন্তু যুক্ত। তারপরে দেখুন 37 নম্বর প্রশ্ন, ঘুমার লোকনৃত্য হলো রাজস্থানে কিন্তু ঘুমার লোকনৃত্যটা এটা আমরা অনেকেই জানি। তারপরে দেখুন 38 নম্বর প্রশ্ন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, মানে প্রথম যে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক আছে সেটি কি? সেটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে দেখুন 39 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীর মানে প্রাণীদের শ্রেণীভুক্ত? অর্থাৎ নিচে যে অপশনগুলো দেওয়া আছে পাখি বানর, সাপ পাখি, ব্যাঙ সাপ এবং ইঁদুর গিরগিটি, এদের মধ্যে ঠান্ডা রক্তের যে প্রাণীর অন্তর্ভুক্ত সেটা আমরা সবাই জানি ব্যাঙ এবং সাপ, এদের রক্তটা ঠান্ডা। তারপর দেখুন 40 নম্বর প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ। তাহলে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? মানবাধিকার গ্রুপ। তারপর দেখুন 41 নম্বর প্রশ্ন, কৃষি গবেষণা ভারতীয় পরিষদটি কোথায় অবস্থিত? যে ভারতের যে কৃষি গবেষণা পরিষদটি আছে সেটা কোথায় অবস্থিত? সেটা কিন্তু নয়াদিল্লিতে অবস্থিত। তারপর দেখুন 42 নম্বর প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন কি আছে? ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ যে ট্রপোস্ফিয়ার আছে সেটা বায়ুমণ্ডলের উষ্ণতম কারণ। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত নয়, কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত নয়, এটা হচ্ছে বায়ুমণ্ডলের দ্বারা উত্তপ্ত, তাই এটি মানে বায়ুমণ্ডলের উষ্ণতম স্থান। তারপরে দেখুন 43 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মানে পুলিৎজার যে পুরস্কারটা দেওয়া হয় সেটা কোন ক্ষেত্রে? এখানে দেখুন বিজ্ঞান প্রযুক্তি, সাহিত্য সাংবাদিকতা, আন্তর্জাতিক বোঝাপড়া, পরিবেশবিদ্যা। তো এর মধ্যে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে সাহিত্য সাংবাদিকতা। সাহিত্য সাংবাদিকতার দ্বারা কিন্তু পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়। তারপর দেখুন 44 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হলো নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ডম্লান? তো অ্যান্সার হচ্ছে উইম্বলডন। তো উইম্বলডন হচ্ছে বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ডম্লান। ঠিক আছে, তাহলে 45 নম্বরে যে প্রশ্নটা আছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা জানেন। তো মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? যে প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন সেটি হলো বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল কিন্তু প্রথম মানে যে মাউন্ট এভারেস্ট আরোহী তিনি, এবং পঞ্চম মানে মাউন্ট এভারেস্ট আরোহীও কিন্তু তিনি, মানে প্রথমবার তিনি উঠেছিলেন এবং পঞ্চমবারও কিন্তু তিনি উঠেছিলেন। তো এখানে কিন্তু কোশ্চেন এটাও কিন্তু নেক্সট পরীক্ষাও কিন্তু আপনাকে কোশ্চেন দিতে পারে যে মাউন্ট এভারেস্ট ওটা পঞ্চম মহিলা কে ছিলেন, তাও কিন্তু বাচেন্দ্রী পালই কিন্তু অ্যান্সারটা হবে। তারপরে দেখুন 46 নম্বর যে কোশ্চেনটা আছে, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ ঘটে? অ্যান্সার হচ্ছে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর কিন্তু উত্তরায়ণ ঘটে বা সামার সলস্টিস কিন্তু ঘটে। তারপর দেখুন 47 নম্বরে যে কোশ্চেনটা আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল কত সালে? তো অ্যান্সার হচ্ছে এটা সিম্পলি আমরা সবাই জানার কথা, এটা 1896 সালে কিন্তু বন্দে মাতরম কিন্তু প্রথম গাওয়া হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে। তারপর দেখুন 48 নম্বর প্রশ্ন, গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশনের দ্বারা নির্বাচিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালারি যথাক্রমে কত? মানে গ্রামীণ ও শহর এলাকায় যে পরিকল্পনা কমিশন আছে তার দ্বারা যে সর্বনিম্ন যে ক্যালারির প্রয়োজন সেটা যথাক্রমে হচ্ছে 2400 থেকে কিন্তু 2100 এবং 2100। তারপর দেখুন 49 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হলো সবচেয়ে নমনীয় ধাতু। সব থেকে নমনীয় ধাতু আমরা সবাই জানি সোনা। দেখুন 50 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তো ভারতরত্ন এমন যে পেয়েছিলেন যে ভারতীয় নাগরিক নয় সে হচ্ছে খান আব্দুল গফর খান। তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন যে ভারতীয় নাগরিক নয়। ঠিক আছে, সো গাইজ এই ছিল হচ্ছে আপনাদের যে ফুড সাপ্লাই এসআই আছে তার কিন্তু জিকে কোশ্চেনগুলো, এই জিকেগুলো কিন্তু এই 50টা জিকে আপনাদের এসেছিলো। তো আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনাদের কিন্তু 50টা জেনারেল নলেজ থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং বাকিটা কিন্তু ম্যাথের ওপর থেকে আসবে এবং আদার্স থেকে কিন্তু আসবে। তো এই 50টা জিকে কিন্তু আপনাদের সলভ করে দিলাম। আশা করি আপনারা ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন, এবং ভিডিওতে যদি হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং তাদেরও কিন্তু জানিয়ে দিন যে বঙ্গ এডুকেশনের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য কিন্তু অ্যান্সার কিটা প্রোভাইড করে দিয়েছে। এবং
আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ যখনই আমি কোনো এই ধরনের আপডেটগুলো দেবো, এছাড়া কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জব রিলেটেড নিউজগুলো কিন্তু আপডেট দেওয়া হয়। এছাড়াও কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার জন্য একটা অনলাইন ফ্রি কোচিং আসতে চলেছে, তো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখুন। আর বন্ধুরা, যে আপনার যে ম্যাথটা ছিল এবং আদার সাইজ ছিল সেটা কিন্তু আমি পরের ভিডিওতে, অথবা আপনারা আমার ফেসবুক পেজ অথবা আমার ফেসবুক প্রোফাইলে মেসেজ করতে পারেন, আমি কিন্তু আপনার পার্সোনালও কিন্তু সেখান থেকে সেগুলো কিন্তু যে পিডিএফটা আছে কি পিকচারের মাধ্যমে আপনারা কিন্তু আমি দিয়ে দেবো। এছাড়াও আপনারা ফেসবুক পেজেও ফলো করতে পারেন বঙ্গ এডুকেশনে, আপনারা বঙ্গ এডুকেশনের ফেসবুক পেজে ফলো করলে কিন্তু আমি ওখানে কিন্তু ম্যাথগুলো কিন্তু আপলোড দিয়ে দেবো, কারণ ম্যাথগুলো তো আপনাদের সঙ্গে এইভাবে মুখে বলে মানে যে বোঝানোটা সেটা সম্ভব নয়। তো আমি চেষ্টা করবো ওটা মানে আপনাদের জন্য খাতায় করে কি কোথাও করে সেটাকে সলভ করে সুন্দরভাবে আপনাদের বোঝানোর জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনার সঙ্গে থাকুন বঙ্গ এডুকেশনে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের আপডেটগুলো নিয়ে।